স্বামী সামনে দাঁড়িয়ে তবুও অন্য একজনের হাত ধরল লাজু। সুদেবের সাথে লাজুর ডিভোর্স করিয়ে লাজুকে নিজের জীবনে আনার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে অনুকব, আর সেই সিদ্ধান্তের বিরুদ্ধে কেউ কিছু বললেও সে এক চুলও পিছু হটবে না। শুরুতেই দেখা যায় বাড়ির ভেতরে তীব্র উত্তেজনা জমে উঠেছে। অনুভব স্পষ্টভাবে জানিয়ে দেয় লাজুকে সে আর কোনোভাবেই গ্রামের বাড়িতে ফিরতে দেবে না। এই কথা শুনেই বনলতা বিস্মিত হয়ে যায়। সে প্রশ্ন তোলে, যদি লাজু গ্রামে না যায় তাহলে সে থাকবে কোথায়? তখনই অনুভব বিরক্ত হয়ে বনলতাকে থামিয়ে দেয়, বলে, তুমি কেন বারবার আমার ব্যাপারে কথা বলতে আসছো? আমি কি তোমার মতামত চেয়েছি? তোমার দরকার নেই এখানে কথা বলার। বনলতা চুপ হয়ে গেলেও পরিস্থিতি থেমে থাকে না। অনুভবের নিজের স্ত্রী এবার কথা বলে ওঠে, বলে, কৃষ্ণ, তুমি যা করছো সেটা একদমই ঠিক না। সুদেব লাজুর স্বামী, ওর সিদ্ধান্তটাই শেষ কথা হওয়া উচিত। লাজু অসুস্থ হলেও তাকে তার শ্বশুরবাড়িতেই ফিরতে হবে, এতে আমাদের কিছু বলার নেই। তুমি কেন এইভাবে বাধা দিচ্ছ? তখনই ঠাম্মি শান্তভাবে বলে, এখন আর বেশি কথা না বলাই ভালো। যত বলবো তত সমস্যা বাড়বে। কিন্তু অনুভব এবার আর থামে না। সে দৃঢ় কণ্ঠে বলে, লাজুর কলেজের রেজিস্টারে গার্জেন হিসেবে আমার নাম আছে। আমি কোনোভাবেই এই অবস্থায় তাকে যেতে দেব না। এই কথা শুনে সুদেব রেগে ওঠে। সে বলে, কলেজের গার্জেন তুমি হতে পারো, কিন্তু জীবনের গার্জেন আমি। আমি তার স্বামী, তাকে আটকানোর অধিকার তোমার নেই। আমি এক্ষুনি তাকে নিয়ে যাব। তখন লাজু নিজেই বলে, আমি প্রস্তুত, চলো আমরা যাই। কিন্তু ঠিক তখনই অনুভব আবার তাকে থামিয়ে দেয়, বলে, না, তুমি কোথাও যাবে না। তোমার শরীরের অবস্থা খুব খারাপ। তুমি আজ পরীক্ষা দিতে গিয়ে অজ্ঞান হয়ে গিয়েছিলে। এত কষ্টের পরও তুমি কেন নিজেকে এভাবে শেষ করে দিতে চাইছ? নিজের ভালোটা বুঝতে শেখো। কতদিন আমি তোমার জন্য লড়ব? বনলতা আবার বলে, যখন লাজু নিজেই যেতে চাইছে তখন তাকে কেন আটকে রাখছ? তখন সুদেব কঠিন গলায় বলে, আজ যদি সে আমার সাথে না যায় তাহলে আর কখনোই আমাদের বাড়িতে ফিরতে হবে না। আমাদের বাড়িতে তার কোনো জায়গা থাকবে না, সম্পর্ক শেষ হয়ে যাবে। এই কথা শুনে অনুভব তীব্রভাবে জবাব দেয়, বলে, না রাখলেই ভালো। তোমার মতো মানুষের লাজুর জীবনের দরকারই নেই। তুমি কি কখনো সত্যি ওর খোঁজ নিয়েছ? অসুস্থ অবস্থায় তাকে রেখে তুমি চলে গিয়েছিলে। এটাকেই কি ভালোবাসা বলে? সুদেব নিজেকে সামলে নিয়ে বলে, আমার কাজ ছিল তাই গিয়েছিলাম। আমি আর তর্ক করতে চাই না। লাজু, তুমি আমার সাথে চলো। তখন লাজু যাওয়ার জন্য এগোতেই হঠাৎ মাথা ঘুরে দরজার কাছে লুটিয়ে পড়ে যায়। মুহূর্তেই সবাই চমকে ওঠে। সুদেব দৌড়ে এসে তাকে তুলে বিছানায় শুইয়ে দেয়, কিন্তু কি করবে বুঝতে পারে না। ঘরের ভেতর এক অদ্ভুত আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনুভব মনের ভেতর আগেই আশঙ্কা করেছিল। সে বলে, আমি জানতাম ও এই ধকল নিতে পারবে না। ঠাম্মিও বলেন, এখন ঝগড়া করলে পরিস্থিতি আরও খারাপ হবে। কিছুক্ষণ পর ডাক্তার এসে পরীক্ষা করে জানায়, লাজুর অবস্থা খুব খারাপ। সে অনেক দিন ঠিকমতো ঘুমায়নি, শরীর ভীষণ দুর্বল হয়ে গেছে। তিনি কিছু ওষুধ দেন আর বলেন, এখন সবচেয়ে বেশি দরকার বিশ্রাম এবং ঘুম। সুদেব তখন উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করে, তাকে কি এখন নিয়ে যাওয়া যাবে? ডাক্তার সরাসরি না বলে দেন, বলেন, এই অবস্থায় তাকে একদম নড়ানো যাবে না। ৫-৬ ঘন্টার পথ তো একেবারেই অসম্ভব। সামান্য নড়াচড়াতেই বিপদ হতে পারে। বনলতা কখনও চেষ্টা করে জিজ্ঞেস করে, যদি গাড়িতে আরাম করে নেওয়া হয় তাহলে সমস্যা হবে কি? ডাক্তার বলেন, নিশ্চিত করে কিছু বলা যাবে না, ঝুঁকি থেকেই যাবে। সবাই তখন দ্বিধায় পড়ে যায়। সুদেব অবশেষে বলে, তাহলে আপাতত এখানেই থাকুক, কিন্তু সে যেন আর আমাদের বাড়িতে না ফেরে। এই কথা বলে সে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। বনলতা অবাক হয়ে ভাবে, এটাই তো সুযোগ। যদি সত্যি সুদেব লাজুকে ছেড়ে দেয় আর অনুভবও তাকে ডিভোর্স দেয়, তাহলে দুজনের মিল আর কেউ আটকাতে পারবে না। সুদেব চলে গেলে বাড়ির ভেতরের পরিবেশ আরও ভারী হয়ে ওঠে। অনুভব বনলতাকে কড়া ভাষায় বলে, বেশি কথা বললে তাকে এই বাড়ি থেকে বের করে দেবে। ঠাম্মি তখন লাজুর দিকে তাকিয়ে দুঃখ প্রকাশ করেন, বলেন, এত প্রতিভাবান মেয়ের এমন পরিণতি সত্যি কষ্ট দেয়। এদিকে অনুভব মনে মনে ঠিক করে যে কিছুতেই লাজুকে সে ফিরতে দেবে না। জেঠুমণি তাকে বোঝানোর চেষ্টা করেন, বলেন, সমাজে এসব বিষয়কে অন্যভাবে দেখা হয়, লাজুকে পাঠিয়ে দেওয়াই ভালো। কিন্তু অনুভব একরকা হয়ে যায়, বলে, যা হবার হবে, দরকার হলে পুলিশ আসুক, আমি সামলে নেব। অন্যদিকে লাজুর জ্ঞান ফিরে আসে। সে এখনও গ্রামে ফেরার কথা ভাবে, কারণ সে জানে না, না গেলে হয়তো আরও বড় সমস্যা হবে। ঠাম্মি অনুভবকে বোঝায়, দেখ, লাজু নিজেই যেতে চাইছে, তাকে নিয়ে যাওয়াই ভালো। তখন অনুভব নতুন সিদ্ধান্ত নেয়, সে নিজেই লাজুকে পৌঁছে দেবে। কিন্তু লাজুর মনে ভয় জমে যায়। সে বুঝতে পারে, গ্রামের বাড়িতে গেলে তার জন্য অপেক্ষা করছে অশেষ কষ্ট আর অনিশ্চিত ভবিষ্যৎ।
আর সেই অনিশ্চিততার মাঝেই দাঁড়িয়ে আছে তার জীবন, যেখানে একদিকে দায়িত্ব আর অন্যদিকে অনুভবের অদৃশ্য ভালোবাসা তাকে টানতে শুরু করেছে। লাজুকে নিয়ে রওনা হওয়ার আগে অনুভবের মনে এক অদ্ভুত টানাপোড়েন শুরু হয়। একদিকে সে কথা দিয়েছে লাজুকে পৌঁছে দেবে, অন্যদিকে তার মন কিছুতেই মানতে চাইছে না তাকে আবার সেই অন্ধকার জীবনে ঠেলে দিতে। তবুও সবাইকে শান্ত রাখতে সে গাড়ির ব্যবস্থা করে, লাজুকে ধীরে ধীরে গাড়িতে বসায়। লাজুর চোখে তখন ক্লান্তি আর অজানা ভয়ের ছাপ। গাড়ি চলতে শুরু করতেই নিস্তব্ধতা নেমে আসে দুজনের মাঝে। কিছুক্ষণ পর অনুভব ধীরে বলে, তুমি কি সত্যিই যেতে চাও লাজু? একটু চুপ থেকে বলে, চাই না, কিন্তু না গেলে আরও বড় সমস্যা হবে। আমি কারো জন্য ঝামেলা হতে চাই না। অনুভব হালকা রাগে বলে, তুমি সব সময় নিজের কথা না ভেবে অন্যদের কথা ভাবো, তাই তো সবাই তোমাকে ব্যবহার করে। লাজু মৃদু হাসে, বলে, সবাই খারাপ না অনুভব, শুধু সময়টাই খারাপ। অনুভব আর কিছু বলতে পারে না, কিন্তু তার ভেতরে জমতে থাকে ক্ষোভ আর অসহায়তা। হঠাৎ করেই মাঝপথে লাজুর শরীর আবার খারাপ হতে শুরু করে। সে মাথা ধরে কাঁপতে থাকে। অনুভব সঙ্গে সঙ্গে গাড়ি থামিয়ে দেয়, কাছে একটা ছোট ক্লিনিকে নিয়ে যায়। ডাক্তার আবার পরীক্ষা করে বলে, এই অবস্থায় তাকে আর এক কদমও এগোনো যাবে না, এখনে বিশ্রাম দরকার, না হলে পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে পারে। এই কথা শুনে অনুভব যেন ভিতর থেকে শক্তি পেয়ে যায়। সে মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেলে, আর না, এবার আর কাউকে কিছু প্রমাণ করার দরকার নেই। সে লাজুর দিকে তাকিয়ে বলে, আমি আর তোমাকে কোথাও নিয়ে যাচ্ছি না, তুমি আমার সাথে ফিরে চলো। লাজু অবাক হয়ে বলে, কিন্তু তাহলে সবাই কি বলবে, সমাজ কি বলবে? অনুভব দৃঢ় কণ্ঠে বলে, সমাজ কি বলবে সেটা আমি দেখব, তুমি শুধু নিজের জীবনের কথা ভাবো। এদিকে বাড়িতে সবাই অপেক্ষা করছিল কখন তারা পৌঁছাবে। ঠিক তখনই সুদেব ফোন করে খবর নেয়। বনলতা ফোন রিসিভ করে যখন শুনতে পায় তারা এখনও পৌঁছায়নি, তখনই সন্দেহ শুরু হয়। কিছু একটা ঠিক হচ্ছে না। সে মনে মনে ভাবে, অনুভব নিশ্চয়ই আবার নিজের মতো কিছু সিদ্ধান্ত নিচ্ছে। কিছুক্ষণ পর অনুভব বাড়িতে ফিরে আসে লাজুকে নিয়ে। সবাই অবাক হয়ে যায়। জেঠুমণি রাগে বলে, এটা কি করলি তুই? ওকে তো পৌঁছে দেওয়ার কথা ছিল। অনুভব শান্ত গলায় বলে, ওর শরীরের অবস্থা খুব খারাপ, আমি ওকে কোথাও নিয়ে যেতে পারি না। এই সময় হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ শোনা যায়। দরজা খুলতেই দেখা যায় সুদেব নাড়িয়ে আছে। তার চোখে রাগ আর অপমানের আগুন। সে চিৎকার করে বলে, আমি জানতাম তুমি এই কাজটাই করবে, ইচ্ছে করে ওকে ফিরিয়ে এনেছ। অনুভব সামনে এগিয়ে এসে বলে, হ্যাঁ, এনেছি, কারণ ওর জীবনটা আমার কাছে খেলনা না। সুদেব তখন বলে, আজই আমি এই ব্যাপারটা শেষ করে দেব। লাজুকে যদি তুমি না পাঠাও তাহলে আমি আইনগত ব্যবস্থা নেব। এই কথা শুনে বাড়ির সবাই স্তব্ধ হয়ে যায়। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। লাজু অসহায় চোখে দুজনের দিকে তাকিয়ে থাকে। একদিকে তার স্বামী, অন্যদিকে সেই মানুষ যে তাকে বারবার রক্ষা করেছে। ঠিক তখনই লাজু ধীরে ধীরে উঠে বসে, কাঁপা গলায় বলে, আর ঝগড়া করো না প্লিজ, আমার জন্য তোমাদের মধ্যে এত সমস্যা আমি চাই না। সে কিছুক্ষণ চুপ থেকে বলে, যদি আমার জন্য এত কিছু হচ্ছে তাহলে সিদ্ধান্তটা আমাকেই নিতে দাও। সবাই অবাক হয়ে যায়। লাজু চোখ মুছে বলে, আমি কারো বোঝা হয়ে বাঁচতে চাই না, আমি নিজের মতো করে বাঁচতে চাই। এই কথা শুনে অনুভব আর সুদেব দুজনেই থমকে যায়, কারণ তারা বুঝতে পারে এবার লাজু আর আগের মতো নেই। ঘরের ভেতর নিস্তব্ধতা নেমে আসে। সবাই অপেক্ষা করতে থাকে লাজু কী সিদ্ধান্ত নেবে। তার একটিমাত্র কথাই বদলে দিতে পারে ৩টি জীবনের ভবিষ্যৎ, আর সেই সিদ্ধান্তের দোরগোড়ায় দাঁড়িয়ে আছে তারা সবাই।